ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 12 অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো গোলক। খুবই সহজ অধ্যায়, খুবই সহজ চ্যাপ্টার। দেখো, গোলকের অঙ্কগুলি করার আগে আমি তোমাদের কিছু গোলক সম্পর্কে বোঝাবো। দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমাদের অঙ্কগুলি করতে সুবিধা হবে। ধরো এই একটা তরমুজ, ঠিক আছে? এই একটা তরমুজ, তরমুজের বাইরের দিকের অংশটা, খোসাটা কেমন হয়? সবুজ রঙের হয়। তাই আমি একটা সবুজ রঙের কালি দিয়ে এঁকেছি। তরমুজ বা পেঁপেও ধরতে পারো, পাকা পেঁপে। তাহলে এই হলো তরমুজ, এবং তরমুজের ভিতরটা কেমন হয়? লাল রঙের, তাই তো? কেমন হয়? লাল রঙের। তাহলে তোমাদের যদি বলা হয় যে এই তরমুজটার ভিতরে, খোসাটা তো আমরা খাই না, তাহলে ভিতরে কতটা তরমুজ রয়েছে, তাহলে ভিতরে যদি কতটা তরমুজ রয়েছে, তাহলে ওটা আমাদের বের করতে গেলে কি বের করতে হবে? ওই গোলকের আয়তন। ঠিক আছে? কি বের করতে হবে? আয়তন, মনে রাখবে। এবং এই যে পাশে যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, এটা কি? পার্শ্বতল। পার্শ্বতল বা বক্রতল। ঠিক আছে? গোলকের এই তলটা কি? বক্রতল বা পার্শ্বতল। বোঝা গেল? তাহলে পার্শ্বতল, এবং যদি বলে কতটা তরমুজ রয়েছে, তাহলে কি বের করব আমরা? আয়তন। তাহলে আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউ। এটা গোলকের আয়তনের সূত্র, মনে রাখবে। ঠিক আছে? তোমরা বইতেও সূত্র পেয়ে যাবে। এটা গোলকের আয়তনের সূত্র। এবং সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো তোমাদের 4 পাই আর স্কয়ার, বর্গ একক। আরেকটি যদি বলে তোমাদের যে কোনো একটি, ধরো বেলুন, এই বেলুনের মধ্যে হাওয়া রয়েছে, হাওয়া ভরা রয়েছে, তাহলে কতটা হাওয়া ভরা রয়েছে? ঠিক আছে? কতটা হাওয়া রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বের করব? আয়তন। ঠিক আছে? কতটা হাওয়া রয়েছে, বোঝা গেল? এবং তোমরা দেখবে প্রশ্নের মধ্যে যদি ঘন কথাটি উল্লেখ থাকে যে কত ঘন সেমি পাত বা ইস্পাত লাগবে কোনো গোলককে বাঁধাতে, তাহলে ঘন অর্থাৎ ঘন মানে হলো, সবসময় মনে রাখবে, আয়তন নির্ণয় করতে হবে। ঘন মানে আয়তন নির্ণয় করতে হবে। আর বর্গ থাকে যদি, তাহলে বর্গ কথাটির উল্লেখ অর্থাৎ থাকলে, তো এটা ক্ষেত্রফল বোঝায়, বর্গ সেমি বা বর্গ মিটার। বোঝা গেল? তাহলে আশা করি এইগুলো বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ধরো কোন একটা তরমুজ, তরমুজের বাইরের অংশটা, খোসাটা কি হয়? সবুজ রঙের। তাহলে বাইরের দিকে বললে যে, ধরো তরমুজ, আমি তো তরমুজ দিয়ে বুঝালাম, ধরো কোনো বল, তাহলে বললো এই বলটাকে ইস্পাত দিয়ে বাঁধাতে হবে। তাহলে কি? পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এবং যদি বলে তরমুজের ভিতরে কতটা তরমুজ রয়েছে, তাহলে সেটা নির্ণয় করার জন্য আমাদের কি? আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউ। ঘন এককটা লিখবে ঘন একক, এবং ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, বর্গ একক। ঠিক আছে? চলো এবার এক দাগের অঙ্কটায় আমরা চলে আসি। এক দাগের অঙ্কটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধটাকে আমরা সবসময় ছোট আর দিয়ে প্রকাশ করব। কত বলেছে? 10.5 সেমি। ওকে? তাহলে এই একটা গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ জানো, এখান থেকে এ এবং বি যদি আমি নাম দিই, তাহলে এ থেকে বি পর্যন্ত হলো সম্পূর্ণটা ব্যাস, এবং ও থেকে এ বা ও থেকে বি হলো কি? ব্যাসার্ধ আর। তাহলে কত বলেছে? 10.5 সেমি ব্যাসার্ধ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার, বর্গ সেমি।
এককটা কি রয়েছে, সেমি লিখলাম আমরা। সমান সমান 4 করতে 4, পায়ের মান কত জানো, পায়ের মান সবসময় 22 এর 7 হয়। ঠিক আছে, পাই মানে 22 এর 7, 22 ভাগ 7। তাহলে আর অর্থাৎ আর মানে কি, ব্যাসার্ধ বললাম, ছোট আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত 10.5। তাহলে 10.5, যেহেতু দেখো সূত্রে আর স্কয়ার রয়েছে তাহলে 10.5 আমরা দুইবার লিখবো। স্কয়ার মানে কি, সেই সংখ্যাটা বা সেই অঙ্কটাকে দুইবার গুণ করা, যেরকম 5 এর স্কয়ার কত হয় 25, তাই না? তাহলে 25 মানে কি 5 গুণ 5, তাহলে বর্গ মানে কি সেই অঙ্কটা বা সেই সংখ্যাটাকে দুইবার গুণ করা। তাহলে আর স্কয়ার ছিল, তার জন্য 10.5 আমরা একবারে দুইবার লিখলাম। ঠিক আছে, আমরা গুণ করিনি। তাহলে বর্গ সেমি, এটা সূত্র। ঠিক আছে, এগুলো সূত্র তোমরা সূত্র বইতে পেয়ে যাবে। এবার দেখো আমরা এখানে পয়েন্টটা তুলে দিই, তাহলে 10, এই পয়েন্টটা তুলে দিলাম, 10 বসলো। এবার আমরা কি করব, কাটাকুটি করব। কাটাকুটি মানে কি, ভাগ করা। তাহলে আমরা ভাগ করব 7 ঘরের নামটা দিয়ে, 7 একে 7, এটা 7 একে 7, থাকলো কত 3, 35 হলো, 5 7 35। ওকে, বুঝা গেল। এবার 2 এর ঘরের নামটা দিয়ে কাটাকুটি করলে 2 একে 2, 2 একে 2 এবং 5 দুকোনি 10। কাটাকুটি কোনাকুনি বা উপর নিচে কাটাকুটি হয়, মনে রাখবে। আবার 2 দিয়ে 2 দুকোনি 4, 5 দুকোনি 10। ঠিক আছে, 5 দিয়ে 5 একে 5, 3 5 15। ওকে, এবং এই 5 দিয়ে 105 কে কাটলে 5 দুকোনি 10, 5 একে 5, 21 হলো। ঠিক আছে, আর কি কাটাকুটি যাচ্ছে না। তাহলে কত পড়ে রয়েছে, 11 দুকোনি 22 গুণ 63। ঠিক আছে, 3 21 63। এটা দেখবে গুণ করে, আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি কত পাবো। 63 গুণ 22, 1300 সামথিং আসবে। তাহলে 3 দুকোনি 6 হলো, 6 হাতে কিছু নেই, 3 দুকোনি 6, 6 দুকোনি 12, 3 দুকোনি 6, 12 আর 6 18, 8 হাতে 1, 6 দুকোনি 12 আর 1 13, 1386। এটা হলো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা উত্তর লিখব। দেখো উত্তরটা লাল কালি দিয়ে লিখছি, তোমরা নীল কালি দিয়ে লিখবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। ব্যাস, এক দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ একটা চ্যাপ্টার, ক্লাস 10 এর এটা। ঠিক আছে, তাহলে বোঝা গেল। ভিতরের অংশটা যদি বলে, আমরা অঙ্কে আসছি যে কতটা তরমুজ বা কতটা, ধরো এটা বেলুন, ঠিক আছে, এই বেলুনের মধ্যে বললো কতটা হাওয়া রয়েছে। তাহলে হাওয়া রয়েছে বের করতে গেলে আমরা কি বের করব, আয়তন। গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। ঠিক আছে, আর বাইরে যদি বলে কোনো একটা গোল বল রয়েছে, সে বললো কাগজ দিয়ে মোড়াবো অথবা ইস্পাত দিয়ে মোড়াতে বলতে পারে, তাহলে কতটা আমাদের ইস্পাত লাগবে, তাহলে এটা বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম, 4 পাই আর স্কয়ার। ওকে, চলো অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার 2 দাগের অঙ্কটি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি বল, ঠিক আছে, একটি চামড়ার বল। তাহলে এই বলটা কে কি করতে, চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে মোট টাকা লেগেছে কত, 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস বলতে এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা এ হলে এটা বি নাম দিলাম, আমি ধরে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এটা ব্যাস তোমরা জানো। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ বড় আর, ব্যাসকে বড় আর দিয়ে প্রকাশ করি, তাহলে এটার মান আমাদের জানতে চাইছে। তাহলে দেখো চামড়া বলটা তৈরি করবে, তাহলে বলটার ভিতরটা কি ফাঁপা, তাহলে ভিতরে ফাঁপা, তাহলে বাইরের দিক থেকে আমাদের চামড়া দিতে হবে। তাহলে বাইরের দিক থেকে অর্থাৎ কি বোঝালাম, সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চলো অঙ্কটি করি।
লিখব চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এককই থাক। এবার দেখো, ধরো সাপোজ আমি ধরলাম এই যে এখান থেকে এই পর্যন্ত 1 বর্গ একক হচ্ছে। ওকে, বলেছে প্রতি বর্গ একক, প্রতি বর্গ সেমি। ঠিক আছে, প্রতি বর্গ সেমি। তাহলে আমি এখান থেকে ধরলাম এই পর্যন্ত, প্রতি কথার অর্থ হলো 1। ঠিক আছে, মানে 1 1। তাহলে এইটুক হলো 1 বর্গ সেমি। তৈরি করতে খরচ হয় 17.50 টাকা। তাহলে পুরোটা অর্থাৎ সম্পূর্ণ কত 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। তাহলে এখানে সেমি একক দেওয়া রয়েছে, তাহলে সেমি একক আমরা লিখে দেব। তাহলে 4 পাই আর স্কয়ার বর্গ সেমি বলটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে। তাহলে লিখবো অতএব 1 একও যা প্রতিও তাই। ঠিক আছে, আমি 1 লিখছি, 1 বর্গ সেমি বল তৈরি করতে খরচ হয় সমান সমান কত 17.50 টাকা। তাহলে মোট ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার বর্গ সেমি বল তৈরি করতে খরচ হবে। ঠিক আছে, কত হবে বেশি হবে, তাহলে বেশি হলে গুণ আমরা জানি, তাহলে 17.50 গুণ 4 পাই আর স্কয়ার, এটা আমাদের মোট খরচ পড়বে। তাহলে মোট খরচটা দেখো বইতে দেওয়া রয়েছে, তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে মোট টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে এবার আমরা কি করব, প্রশ্নানুসারে তাহলে মোট কত 17.50 ইন্টু 4 পাই আর স্কয়ার সমান সমান দিয়ে যেটা টাকা দেওয়া রয়েছে আমরা টাকার পরিমাণটা লিখব 431.20। তাহলে দেখো বা, তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে, আর স্কয়ার সমান সমান 431 এই সাইডে ছিল, তাই না, লিখলাম 431.20। এইবার দেখো 17.50 কি আকারে রয়েছে, গুণ আকারে। তাহলে গুণ হলে সমান সমানে ডান দিকে গেলে ভাগ হয়ে যায়, অর্থাৎ নিচে বসবে ভাগ হলে, তাহলে 17.50 বসলো। এবার দেখো 4টা আমি লিখিনি এখানে, তাহলে 4টাও কি গুণ আকারে, তাহলে ভাগ হয়ে যাবে, নিচে 4 বসালাম। এবার পাই, পাই এর মান কত 22/7, তাহলে পাই 22/7, তাহলে সমান সমান ওইদিকে গেলে উল্টে যাবে, অর্থাৎ ভাগ হলে কি উল্টে যায় 7/22। তাহলে উপরে 7 লিখলাম, নিচে 22 লিখলাম। আর কি কিছু বাদ গেল না, 4ও লিখেছি, পায়ের মানও বসিয়ে দিলাম, আর আর স্কয়ারটা আমাদের বের করতে হবে। তাহলে আর স্কয়ারের মানটা বেরোবে। এবার দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট তুলে দিলাম, আমরা কোথাও 10 বা 0 বসাবো না। কেন বসাবো না দেখো, তাহলে ওইখানে উপরে যেটা রয়েছে 431.20 এটা উঠে গেলে 100 বসতো, তাই এই 100 নিচে বসলো। ঠিক আছে, এই 100 নিচে বসলো এবং এটা উঠে গিয়ে নিচে 100 বসলো। তো এই 100টা কি ভাগ আকারে রয়েছে, তাহলে উপরে গুণ আকারে 100 বসবে। তাহলে এই 100 এবং 100 কেটে যাবে না, তার জন্য আমি না বসিয়ে একবারে তুলে দিলাম। না বসালেও কোনো সমস্যা নেই, অঙ্ক কিন্তু কাটবে না। তাহলে এবার দেখো আমরা কাটাকুটি করব, তাহলে এই 0 0 কেটে গেল। এবার 4 এর ঘরে নামটা দিয়ে কাটবো, এই 4 1 কে 4, এটা দিয়ে কাটবো 4 4 1 কে 4 থাকলো কিছুই নাই, তাহলে 3 যাবে না, তাহলে 0 বসিয়ে 31, তাহলে 4 4 এর ঘরে নামটা পড়ো, 4 7 28, 4 8 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28 থাকলো হাতে কত 3, 28 আর 3 31 হয়, তাহলে 3 থাকলো, তাহলে 2 এর পাশে গিয়ে বসলো 32, 4 8 32।
বোঝা গেল? এইবার দেখো এটা 7 একে 7, 7 ঘরের নামটা দিয়ে 7 একে 7, 7 দুগুণী 14, তাহলে 7 দুগুণী 14 থাকলো হাতে কত 3, 5 7 35। এবার দেখো 22 এর ঘরের নামটা দিয়ে 22 একে 22, 22 49, দেখো 49 বারে মিলে যাবে। তোমরা যদি একবারে পারো মনে রাখবে তাহলে খুবই ভালো। তাহলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 18 আর 8 26, 26 আর 1 27 এর 7, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, ঠিক আছে 1078। আর কি যাবে? যাবে না। বা তাহলে আর স্কয়ার সমান সমান কত বেরোলো 49 ভাগ 25, ঠিক আছে। আমি পাশে করছি, তোমরা পরপর করবে। বা আর সমান সমান রুট ওভার, তাহলে স্কয়ার উঠে গিয়ে কি রুট ওভার হয়, তাহলে 49 ভাগ 25, তাহলে 49 এর বর্গমূল কত 7 আর 25 এর 5, 7/5 কি আর এর মান বেরোলো। আর অর্থাৎ ছোট আর মানে কি এটা ব্যাসার্ধ এবং ব্যাসের মান চাইছে। তাহলে অতএব লিখবো যাতে বলটির ব্যাস, তাহলে ব্যাস সর্বদা কি হয় দ্বিগুণ হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয় 7/5 গুণ 2, তাহলে কত হবে 7 দুগুণী 14/5। এটাকে ভাঙালে তোমাদের আসবে কত 5 দুগুণী 10, 2.8 সেমি। ব্যাস এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটি নোট ডাউন করে নাও। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে কি বললাম একটু আগে, ঘন কথার অর্থ হলো ঘন থাকলে এবং বর্গ, ঠিক আছে। ঘন মানে আয়তন বের করতে হবে, অর্থাৎ ঘন বলতে আয়তন বোঝাচ্ছে এবং বর্গ কথার অর্থ ক্ষেত্রফল বোঝাচ্ছে, এটা তোমরা মনে রাখবে। তাহলে স্কুলে যে শর্টপাট খেলার জন্য বলটি আছে সেই বলটির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, এই যে ব্যাস বড় আর এর মান বলে দিয়েছে কত 7 সেমি। তাহলে বলো ব্যাসের মান 7 সেমি হলে ব্যাসার্ধ, এটা ব্যাস এবং ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হয়, তাহলে এখান থেকে এটা ব্যাসার্ধ, এটা ও বিন্দু হলে এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, তাহলে 7/2, তাহলে 3.5 সেমি। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এবার বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। যদি তোমাদের ঘন না বলে দিত যে বলটিতে কত লোহা আছে, সেটা কতটা লোহা আছে লোহা পরিমাণটা নির্ণয় করো, তখন আমরা কি এই আয়তন বের করতাম। এখানে ঘন বলে দিয়েছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো। যদি ঘন কথাটি না বলে দেয় পরীক্ষায়, তবুও তোমরা এই ভিতরে অংশটা কোনো বল বা বেলুনের কতটা হাওয়া রয়েছে বা কোনো বলের মধ্যে কতটা লোহা রয়েছে, ঠিক আছে, বা একটা তরমুজের মধ্যে কতটা তরমুজ রয়েছে নির্ণয় করতে বললে আমরা সবসময় কি বের করব আয়তন, ঠিক আছে, মনে রাখবে। চলো তাহলে অঙ্কটি করা যাক। তাহলে লোহার বলটির ব্যাস সমান সমান 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ অর্থাৎ ছোট আর 7/2 সেমি অর্থাৎ 3.5 সেমি। বোঝা গেল? এবার বলেছি বলটিতে কতটা লোহা রয়েছে, অতএব বলটিতে লোহা আছে সমান সমান, তাহলে লোহা কতটা আছে কি বললাম বের করতে গেলে আমাদের আয়তন বের করতে হবে। তাহলে যেহেতু গোলাকার বল, তাহলে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব,
ঘন, এবার এককটা কি রয়েছে সেমি, আমরা লিখে দিলাম সমান সমান, তাহলে 4/3 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর কিউব, অর্থাৎ আর এর মান কত 3.5 পেলাম, তাহলে 3.5 কি রয়েছে দেখো কিউব, অর্থাৎ ঘন 3 বার, তাহলে আমরা এটাকে 3 বার লিখবো কাকে 3.5 কে। এবার দেখো পয়েন্ট তুলে দিলাম 10 এবং এই পয়েন্টটা তুললাম আর একটা 10 বসলো, এই পয়েন্টটা তুললাম আর একটা 10 বসলো। এবার কাটাকুটি করব, তাহলে দেখো 7 ঘরের নামতা দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 একে 7, 5 7 35, ঠিক আছে। আর কি যাবে, এবার দেখো 2 এর ঘরের নামতা দিয়ে 2 2 4, 5 2 10, আবার 5 দিয়ে এই 5 এবং এই 5 কেটে গেল, ভালো করে দেখবে মনোযোগ দিয়ে কাটাকুটিটা, এবং এই 2 এর ঘরের নামতা দিয়ে 2 1 2, আবার 5 2 10, আবার এই 5 দিয়ে 5 1 5, 5 7 35, বোঝা গেল। আবার 5 দিয়ে 5 2 10, 5 7 35, এই 35টা কিন্তু 7, এই 7 এর পাশে 35 এবং এই 7 এর পাশে এই 35, বোঝা গেল কাটাকুটিটা। এবার দিয়ে দিয়ে দেখো 2 1 2 এবং 2 11 22, আর কি যাবে, যাবে না, তাহলে কত পড়ে রইলো দেখো, এই তিনটা কিন্তু 4/3, ঠিক আছে, একটু নিচে লিখলে ভালো হতো, তোমরা মনে রাখবে অঙ্কটি যখন নোট ডাউন করবে দেখে নোট ডাউন করবে। তাহলে 11 এদিকে 7 7 49, তাহলে 49 গুণ 11, তাহলে 49 গুণ 11 আর নিচে কি রয়েছে 3, তাহলে এটা আমাদের গুণ করে দেখি 49 গুণ 11, তাহলে 490 হবে আর একটা 49, তাহলে 9 9 আর 4 13, 3 হাতে 1, 539, তাহলে 539 ভাগ 3, ঠিক আছে। এবার এটা ভাগ করি, তাহলে 539, তাহলে 3 1 3, বোঝা গেল, থাকলো 2, 3 নামালাম, 3 7 21, তাহলে 2 9 নামলো, 3 9 27, থাকলো 2, 179 পূর্ণ 2/3, এটাই তোমাদের কি আয়তন। তাহলে অতএব আমরা এটা মুছে দিলাম গুণটা, অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে, বুঝা গেল, এটাই তোমাদের কি অ্যান্সার। তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও। এই পোর্শনটা আমি করে দিয়েছি, তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম, এই পোর্শনটা আমি করে দিয়েছি কোথায় প্রশ্নের মধ্যে উত্তরে। এবার দেখো 4 দাগের অঙ্কটি করব। বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ভালো অঙ্ক, ঠিক আছে। দেখো ধরো একটা পাত্র রয়েছে, এই পাত্রে ধরো জল রয়েছে, ওকে, এবং একটি বল নিরেট। আচ্ছা নিরেট মানে তোমরা মনে রাখবে নিরেট মানে কি পূর্ণ, ঠিক আছে, অর্থাৎ বলটি কি ফাঁপা নয়, এর মধ্যে কিছু রয়েছে, রবারের বল হতে পারে, ঠিক আছে, পুরো ভরাট। তাহলে এই বলটা যখন এই পাত্রে নিমজ্জিত করবে, ঠিক আছে, এই পাত্রে যখন রাখা হবে তখন কতটা, দেখো যখন পাত্রটা সম্পূর্ণ ধরো ভর্তি রয়েছে, তাহলে আমরা যখন বলটি রাখবো তখন কিছুটা জল নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসবে, তাই না। তোমরা 1 গ্লাস ভর্তি ভর্তি জল নেবে, জলের মধ্যে তোমরা দেখবে কিছু একটা পাথর বা খোয়া দেবে, দিলে দেখবে কিছুটা জল উপচে বাইরে পড়ে যাবে, অর্থাৎ এই বলটি এর মধ্যে নিমজ্জিত করলে কিছুটা অংশ জল বাইরে বেরিয়ে আসবে। তাহলে যতটা জল বেরিয়ে আসবে সেটাই হচ্ছে কি এই বলের আয়তন, মনে রাখবে। তাহলে যতটা জল বেরিয়ে আসবে এটাই হচ্ছে কি এই বলটির আয়তন। তাহলে আমরা আয়তন নির্ণয় করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো তাই লিখবো নিরেট
গোলকের ব্যাস সমান সমান 28 সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হলো ছোট আর, তাহলে সবসময় কি হয়, ব্যাসের অর্ধেক হয়, তাহলে 28 ভাগ 2 সমান সমান 14 সেন্টিমিটার। বুঝা গেল? বলছে তাহলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে অতএব বলটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব ঘন সেমি। এবার দেখো আমরা মান পুট করব, 4/3 পাই এর মান কত, 22/7 ইন্টু আর এর মান কত 14, তাই না? তাহলে 14 কিউব, তাহলে 14 আমরা 3 বার লিখবো যেহেতু কিউব রয়েছে। এবার দেখো কাটাকুটি করি আমরা, 7 একে 7, 7 দুগুণে 14। আর কি কাটাকুটি যাবে? যাবে না। ওকে, কেন যাবে না দেখো, তোমরা কিন্তু এই 2 আর 22 বা 4, 2 এর সঙ্গে 2 কে 2, 2 × 4 কেটে দিও না। উপরে উপরে বা নিচে নিচে কাটাকুটি হয় না, কোনাকুনি এবং উপর নিচে। ওকে, বুঝাতে পারলাম? তাহলে দেখো 14 × 14 196, 22 দুগুণে 44, সব গুণ আকারে রয়েছে, 22 দুগুণে 44, 44 × 4, তাহলে একবারে 44 × 4, 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 4 = 16 আর 1 17, অর্থাৎ 176। এটা গুণ করলে কত আসছে দেখো, 6 × 36 এর 6 হাতে 3, 6 নং 54, 54 আর 3 57, 7 হাতে 5, তাহলে 6 কে 6, 6 আর 5 11। ঠিক আছে, এবার 7 দিয়ে 6 7 42 এর 2 হাতে 4, 7 নং 63, 63 আর 4 67 7 হাতে 6, 7 একে 7, 7 আর 6 13। এবার দেখো 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 196 হলো। এবার যোগ করে দিই, 6 একে 6, 7 আর 2 9, 7 আর 1 8, 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 9 14, 14 4 হাতে 1, 1 আর এদিকে 2, তাহলে হলো কত 3। তাহলে দেখো সমান সমান 34496, ঠিক আছে, 34496/3। তো এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এককটা লিখবে, ঠিক আছে, ঘন সেমি। তাহলে দেখো নিচে করছি। আচ্ছা, 3 দিয়ে ভাগ যাবে কিনা দেখো, ভাগ দেওয়ার নিয়ম দেখো, আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিও আমি তোমাদের বিভাজ্যতার নিয়ম নিয়ে আসবো। তাহলে 3 দিয়ে ভাগ দিতে গেলে এই যে ডিজিট গুলো রয়েছে সবগুলো যোগ করো, 9 6 15, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 3 26। এই 26 কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। যদি 27 হতো তাহলে ভাগ যেত। তাহলে ডিজিট গুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো অঙ্কটা বা পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে যাবে না ভাগ। তোমরা 6 দেখে ভাবতে পারো যে এককের অঙ্ক 6, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, পুরোটা যাবে না, এটা 2 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম। তাহলে আমরা ভাগ দেব 3 4 4 9 6, ঠিক আছে। তাহলে 3 একে 3, এটা মুছে দিচ্ছি, নামলো 4, আবার 3 একে 3, 1 4 নামলো, তাহলে 3 এর 4 12, ঠিক আছে, 3 এর 4 12, 2 নামলো 9, 3 নং 27, ঠিক আছে, 2 এবার নামলো 6, তাহলে কত হবে, 3 8 24, তাহলে 26 থেকে 24 চলে গেল 2, তাহলে 2 আর কত 3, তাহলে 11498 পূর্ণ 2/3, এত ঘন সেমি। বুঝা গেল? তাহলে এবার উত্তরটা লিখছি আমি এখানে ছোট করে, তোমরা পরপর লিখবে। তাহলে বলটি জলে নিমজ্জিত অর্থাৎ ডোবালে, নিমজ্জিত করলে 14111 রয়েছে 114
9 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে। অপসারিত মানে বাইরে পড়ে যাবে। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার 5 দাগের অঙ্কটি বলেছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো এই অঙ্কটি আমরা দুটো পার্টে করব। তাহলে দেখো ফোলানোর পূর্বে ধরো এই ছিল বেলুনটি, আমি ছোট করে আঁকছি, এবং ফোলানোর পরে নিশ্চয়ই আকারটা বড় হবে, তাহলে তখন এর ব্যাসার্ধ ছিল 7 সেমি, ফোলানোর পরে ব্যাসার্ধটা হয়ে গেল 21 সেমি। ঠিক আছে, তাহলে বলেছে এর ক্ষেত্রফল ধরো 7 সেমি যখন অবস্থায় ছিল তখন এর ক্ষেত্রফল ধরো বেরোলো x এবং এর ক্ষেত্রফল y, এদের অনুপাত x/y। বোঝা গেল? ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে 4 পায়ের মানও জানা রয়েছে, আর এর মানও আমাদের দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে আর এর মান দেওয়া রয়েছে, তাই না? খুবই সহজ অঙ্ক, তোমরা ঘাবড়াবে না, দেখবে। তাহলে আমরা করব বেলুনটি ফোলাবার পূর্বের অবস্থা। এই একটা, ঠিক আছে। তাহলে এই ছবিটা আমি মুছে দিচ্ছি, এবং আর একটা অংশ, বেলুনটি ফোলাবার পরবর্তী অবস্থা। ঠিক আছে, দুটো অংশ। তাহলে দেখো বেলুনটির ব্যাসার্ধ অর্থাৎ আর সমান সমান কত? 7 সেমি। তাহলে বলে দিয়েছে ফোলানোর পূর্বে 7 সেমি থেকে কত হলো? 21 সেমি, অর্থাৎ 7 সেমি ছিল যখন ফোলানো হয়নি। তাহলে এখন বেলুনটির ক্ষেত্রফল কি হবে? দেখো বেলুনটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ সেমি। তাহলে মান বসাবো, 4 করতে 4, পায়ের মান কত? 22/7 ইন্টু r² অর্থাৎ 7। তাহলে 7 দুইবার লিখবো আমরা, যেহেতু স্কয়ার রয়েছে, এককটা আমরা বর্গ সেমি। ওকে, এবার দেখো কাটাকুটি, 7 আর 7 কেটে গেল, আর কি যাবে? কাটবে না কিন্তু, হ্যাঁ। তাহলে 7, 22 আর 4, তাহলে কত হলো? গুণ করে দেখবে, 7 4 7 28, 28 আর 22 616 হবে খুব সম্ভবত। তাহলে দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20, 20 আর 1 21 1 হাতে 2, 2 দুগুণে 4, 4 আর 2 6, 616 বর্গ সেমি। বোঝা গেল? এই বেলুনটি যখন কি ছিল? ফোলানোর পূর্বে, এবং বেলুনটি ফোলাবার পরবর্তী অবস্থায় দেখো বেলুনটির ব্যাসার্ধ কত? 28 না 21 সেমি। অতএব বেলুনটির ক্ষেত্রফল সমান সমান 4πr² বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো। দেখো পায়ের মান কত? 22/7 বসালাম, এবং আর অর্থাৎ r² কত? 21। তাহলে 21 আমরা দুইবার লিখবো। তাহলে 7 × 1 = 7, 3 × 7 = 21।
এবার কত রয়েছে 21 গুণ 3 63 আর এদিকে 88, তাই তো 4 22 সঙ্গে 88 আর 3 একে 3 3 দুগুণে 6 63 গুণ করো 3 8 24 4 হাতে 2 3 8 24 6 8 48 24 আর 48 72 72 আর 2 74 এর 4 হাতে 7 6 8 48 48 আর 7 49 50 55, ঠিক আছে 5 5 4 4 বর্গ সেমি। এবার কি চাইছে আমাদের, যে খোলানোর পূর্বের অবস্থার এবং খোলানোর পরবর্তী অবস্থায় যে ক্ষেত্রফল হয়েছে সেই ক্ষেত্রফলের অনুপাত চাইছে আমাদের কাছে, ঠিক আছে। এই গুণগুলো মুছে দিলাম। তাহলে দেখো, অতএব বেলুনটি ফোলানোর বা ফোলাবার পূর্বের ও ফোলাবার পরবর্তীর ক্ষেত্রফলের অনুপাত সমান সমান। দেখো আমি এখানে লিখছি, তোমরা এক লাইনে লিখবে যদি ধরে, নইলে পরের লাইনে লিখবে। তাহলে ক্ষেত্রফল কত, তাহলে 616 ফোলানোর পূর্বে এবং পরবর্তী কত 55 55 44, ঠিক আছে, অর্থাৎ 5544। এখানে কিন্তু একক লিখবে না, বর্গ সেমি। অনুপাতে আমরা শিখেছি ক্লাস 6 7 এ অনুপাতের কোনো একক হয় না। এবার কাটাকুটি করলে দেখো, তোমরা যদি কাটাকুটি করো 2 এর ঘরের নামটা দিয়ে কাটতে পারো তাহলে অনেক বড় হয়ে যাবে। এটা মনে রাখো, দেখো 616 এটা একবারে এবং এটাকে যদি আমরা 9 বারে 616 কে 9 দিয়ে গুণ করলে 5544 আসবে। বোঝা গেল? তাহলে 1:9। তাহলে কত হলো, আমি এখানে লিখছি উত্তর 1:9। এটাই অনুপাত হলো কি ক্ষেত্রফলের। বোঝা গেল? তাহলে এটাই তোমাদের উত্তর। এটা এক লাইনে করবে, অনুপাত লিখে সমান সমান দিয়ে তোমরা এটা লিখবে, তারপরে সমান সমান দিয়ে এটা উত্তর। বোঝা গেল? আজকে 5 দাগ পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।